আশা করা যায় আমাকে বোধহয় শোনাও যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। তাহলে আজকে আমি তাহলে আজকে শুরু করে দিই। আজকে একটা প্রথম ঘটনাটা থেকে শুরু করব। একটা অদ্ভুত ঘটনা। আমাকে এই ঘটনাটা বলেছে কেশব। কেশব যখন কলেজে পড়ে, ওর গ্রাম হচ্ছে ইউপিতে। ওই গ্রামে একজন থাকতেন, একজন বিহারি পরিবার ছিল। তার ফ্যামিলিতে ছিল হচ্ছে সেই ছেলেটি, তার মা বাবা আর দিদি। ছেলেটির নাম হচ্ছে দাঁড়াও একটুখানি, শৈলেন। ছেলেটির নাম ছিল শৈলেন। ছেলেটি ছিল হচ্ছে বোবা আর কালা, মানে উনি একটু মানে জন্ম থেকে এই প্রবলেমটা ছিল ওনার। তা ওনার মা বাবা, পরিবারটি কিন্তু বেশ ভালো ফ্যামিলির ছিলেন, মানে বিত্তশালী পরিবার ছিল না আর কি শৈলেনের। তো শৈলেনের মা বাবা একদিন ফেরার পথে তোমার শৈলেনের মা বাবার কার অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যান। কিন্তু দিদিটা বাড়িতে ছিলেন। আর শৈলেনকে যেহেতু কোথাও নিয়ে যাওয়া যেত না, উনি নিজেও কোথাও যেতে কমফোর্ট ফিল করতেন না, সেহেতু তোমার ওকে কোথাও নিয়ে যাওয়া হতো না। তো ওর দিদি আর শৈলেনটা বেঁচে যায়। দিদি আর শৈলেন বেঁচে যায় এবং ওরা দুজনে খুব একা হয়ে পড়ে। এবং হঠাৎ করে একদিন এই শৈলেন বলছে যে যখন মানে শৈলেন খেয়ে উঠেছে, উঠে তার হাবে ভাবে দিদিকে বোঝাচ্ছে যে তার শরীরটা ভালো লাগছে না, সে আর জেগে থাকতে পারছে না, সে তাহলে শুয়ে পড়ছে। এবার সে যখন শুয়ে পড়ছে বলছে, তার দিদি বলছে ঠিক আছে, মানে দিদিও ইশারায় গিয়ে বলছে তুই শুয়ে পড়, দিদির আরো কাজ আছে, দিদির ওই কাজগুলো করে তারপর দিদি শোবে। এবার দিদি গিয়ে যখন দেখছে দিদির ঘরে শুয়ে পড়েছে, রাত্রির বেলা ও আর কিছু করেনি। ও জানে যে দিদি, মানে ও দিদি পাশের ঘরে রয়েছে, আর দিদি জানে ভাই তো ঘুমাচ্ছে। এবার ও দিদি যখন লাস্টে শুতে যায় তখনও গিয়ে দেখছে ও শৈলেন কিন্তু ঘুমাচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। এবার ওর শৈলেনের একটা অভ্যাস ছিল যে তোমার সকালবেলা উঠে ও কি করতো, ও সারা জায়গায় মানে সারা পাড়াটা ঘুরে বেড়াতো। এবার ওই পাড়াতেই একটা চায়ের দোকান ছিল, ওখানে বসে উনি চা ফা খেতেন, খেয়ে আবার চলে আসতেন। ঠিক আছে, কারণ তখন কিন্তু শৈলেনের অনেকটাই বয়স, প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, দিদির আরেকটু এজ হয়েছে। এবার বলি যে এবার শৈলেন কাকু, মানে ওরা যখন কেশব বলছে আমরা শৈলেন কাকু বলতাম, ওই শৈলেন কাকু এত অমায়িক ছিলেন, এত তার, উনি হয়তো শুনতে পেতেন না, বলতে পেতেন না, কিন্তু তার এত অমায়িক ব্যবহার, যেহেতু ওনারাও বিত্তশালী ছিলেন এবং ওনাদের ব্যবসাটা যেহেতু ওনার মেয়ে দেখছিলেন পরবর্তীকালে, সেহেতু ওদের কিন্তু কোনো টাকা পয়সার অভাব ছিল না, জমি জায়গা বিহারেও ছিল। তো উনি কি করতেন, উনি প্রত্যেক বার ওখানে মানে কোনো পুজো আশ্রা হলে চাঁদা ফাদা দেওয়া, ইয়ে করা, মানে উনি করতেন। বাচ্চাদের দেখলে ডেকে যেচে খাইয়ে দেওয়া, খাওয়ানো, দোকান থেকে কিছু কিনে দেওয়া, দুস্থ মানুষকে কিনে দেওয়া। সে হয়তো মানে কথা বলতে পারছে না, কিন্তু হাবে ভাবে বুঝিয়ে দিত, টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিত। এরপরে ওই শৈলেন বাবু তো সেদিন তো রাত্রির বেলা শুলেন, ওই শৈলেন বাবু শোয়ার পর উনি আর কিন্তু উঠলেন না। এবার যথারীতি যখন ভোরবেলা হয়েছে, ওর দিদিও যখন একটু দেরি করে ওর দিদি উঠেছে, উঠে দেখছে শৈলেনের ঘরটা ভেজানো রয়েছে, শৈলেন কাকুর ঘরটা ভেজানো রয়েছে। এবার ওই শৈলেন কাকুর ঘরে গিয়ে দেখছেন শৈলেন কাকু একদম কোনো নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবার উনি তো চিৎকার চেঁচামেচি করতে, বাড়ির যে কাজের লোক ছিল, দুজন কাজের লোক ছিলেন, ওনারা ছুটে আসে না, গ্রামের আরো লোকজন আসে, তারা শৈলেন কাকুকে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর শৈলেন কাকুকে দেখে বলে যে
শৈলেন কাকুকে দেখে বলে যে এই শৈলেন কাকু একেবারেই মারা, শৈলেন কাকু একেবারে মানে মানে আপনারা যখন নিয়ে এসেছেন তখনই ও রাস্তাতেই মারা গেছে। এবার তো যথারীতি মানে দেখে চেক ফেক করেই বলেছে গ্রামের যে চিকিৎসালয় ছিল ওখানে নিয়ে গিয়ে, মানে সরকারি হসপিটালে। তা এবার তোমার শৈলেন কাকুকে তো যথারীতি নিয়ে আসা হয়, তার দিদিও খুব কান্নাকাটি করতে থাকে। সমস্ত গ্রামের যে জায়গাটা রয়েছে আর কি, গ্রামের যে শ্মশান রয়েছে ওখানে নিয়ে যাওয়া হয়, ওনাকে চিতা ফিতা সাজানো হয়, চিতায় তোলা হয়। এবার ওনার যখন মানে গায়ের ওপর যখন ইয়ে দিচ্ছে, কাট দিচ্ছে, ও তখন না দেখছে, লোকে দেখছে বারবার করে পেটের ওপরে তো কাটটা দিয়েছে, বারবার যেন পেট থেকে সরে যাচ্ছে, বারবার পেট থেকে সরে যাচ্ছে। এবার এই কথা, এই দেখাটা না আগে প্রথমে একটা গ্রামের ছেলে লক্ষ্য করেছে। উনি তখন ও তখন ওর যে বন্ধু ছিল তাদের বলেছে, মানে ওই কেশবের যে বন্ধু বান্ধব ছিল তাদের বলেছে, দেখ আঙ্কেলের পেটটা মনে হচ্ছে, মানে কাকুর পেটটা মনে হচ্ছে নড়াচড়া করছে, উনি কি আবার বেঁচে উঠলেন নাকি, শ্বাস প্রশ্বাস তো চলছে মনে হচ্ছে। এবার ওরা তো ভালো করে দেখছে, এবার তো আরো লোকজন দেখেছে যে হ্যাঁ সত্যি নড়াচড়া করছে। এবার ওনার বোনকে ইয়ে করা হয়, এবার দেখছে বেশ ভালো জোরে জোরে শ্বাস করছে। এবার সবাই তো ওই কাঠফাট সরিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গিয়ে অবাক কাণ্ড, যে মানুষকে 3 ঘন্টা মানে একদম ডেট মানে ইয়ে করে দিয়েছে, সেই মানুষটা সে চিতার ওখান থেকে বেঁচে ফিরে এসে হাসপাতালে ছিলেন। হাসপাতালে 7 দিন থাকার পর ওনার বেড থেকে পড়ে যায়, পেট থেকে পড়ে গিয়ে উনি কোনো কারণে বেড থেকে পড়ে যায়, মাথায় হ্যামারেজ হয়, ব্রেন হ্যামারেজ হয়ে উনি মারা যান। এবার যেহেতু একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, সেহেতু পুলিশ কেস হয়, পুলিশ কেস এসে বডি পোস্টমর্টম হয়। এবার পোস্টমর্টমের দিন কি হয়েছে বলছে, একদিন মানে কোনো একটা সরকারি ছুটি পড়ে যাওয়াতে বডি একদিন রাখে ওখানে, বলে যেহেতু সরকারি ছুটি ওখানে ডাক্তার আসবেন না বা আসবেন না, এরকম করে ওদের বলে যে তারপরে আর একদিন মানে একদিন বাদে বডিটা দেবে, বডিটা মর্গেই থাকবে। এবার ওরা তো চলে যায়, পরের দিন আসে, পরের দিন আসার পর শোনা যায় যে ডাক্তারবাবু পোস্টমর্টম করবেন, সে ডাক্তারবাবু নিজে প্রচন্ড অসুস্থ হয়ে এই হাসপাতালেই ভর্তি রয়েছে, তো হবে না পোস্টমর্টম। তো ওরা বলেন যে তাহলে কি হবে, এরকম ভাবে ফেলে রেখেছেন আমাদের ভাইকে, ইয়ে করে দিন। বলছে আমরা ব্যবস্থা করছি, আর একজন ডাক্তার আসবেন, আমরা এই বেলার মধ্যে ব্যবস্থা না করতে পারলে আপনাদের কালকের মধ্যে আমরা বডি দিয়ে দেবো। শুধু তো আপনাদের বডি না, আরো অনেকের বডি এখানে পড়ে রয়েছে। এবার যথারীতি তোমার ইয়ে করা হয়। এবার তো মোটমাট 3 দিন কিন্তু ওখানে বডি রাখা হয় ওদের। পরের দিন কিন্তু যেদিন ওই ডাক্তারবাবুর বদলে আর একটা ডাক্তারবাবু আসেন, এসে তারপরে দিন ওই সকালবেলা ওকে ওই লোকটিকে বডি ছাড়া হয়। এবার বডি তো প্লাস্টিক ইয়ে করে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। করে দেওয়ার পর বিশ্বাস করবে না তোমরা, কেশবরা বলছে এটা আমাদের নিজে চোখে দেখা, আবার চিতাতে সাজানো হয়েছে, চিতা যেমন করা হয়েছে। এবার বলছে উনি পুরো না, মানে চিতাতে যখন দেয়া হয়েছে বেশ কিছুক্ষণ বাদে তো ওনার মুখে আগুন দিতে যাবে, তার ঠিক 2 মিনিট আগে উনি সমস্ত কিছু এরকম ছিটকাচ্ছে, মানে হাত পা এরকম করে বলছে উঠে, মানে এরকম ছিটকে কাঠফাট গুলোকে ইয়ে করে উনি ওই চিতার ওপর উঠে বসে বলছে আমাকে পোড়াচ্ছিস কেন, আমাকে পোড়াচ্ছিস কেন, আমি তো বেঁচে রয়েছি, এ কি রে বাবা, তোরা আমাকে পুড়িয়ে ফেলছিস জ্যান্ত, আমাকে এই কি করছিস। এবারে দেখে তো ওরা অবাক হয়ে গেছে গ্রামবাসীরা, আবার কি বডি ওখানে ফ্রিজারের মধ্যে ছিল, যেখানে 3 দিন বডি ওখানে ছিল, স্পটেড বললো, যার বডি পোস্টমর্টম করা হয়েছে তার বডি ইয়ে করা হয় কি করে। এবার বলে রাখি, এরপর তো সঙ্গে সঙ্গে আবার ওনাকে, যেহেতু উনি বেঁচে উঠেছেন, আবার ওনাকে গ্রামবাসীরা নিয়ে আবার হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত কথা হসপিটালকে বলা হয়, আর অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়, একটু দূরের হসপিটালে। তো ওনাকে যখন রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, বলছে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, ইয়ে হচ্ছে কিনা। তো উনি বলছেন না আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি সুস্থ রয়েছি। তো ওনারা একটু দূরের হসপিটালে নিয়ে যান, নিয়ে গিয়ে সমস্ত কথা বলা
বলা হয় এই এই ব্যাপার এই এই ব্যাপার, তো ওনাকে এমার্জেন্সিতে ভর্তি করে নেওয়া হয়। ভর্তি করে নেওয়ার দুদিনের মাথায় উনি কিন্তু মারা যান। এবার ওনারা কিন্তু আর কোনো রিস্ক নেননি, ওনারা কিন্তু ওয়েট করেছিলেন যে কোনো ইয়ে ছাড়া। এবার মারা গেল কি করে, ওনার হৃদযন্ত্রটা ব্লক হয়ে গেছিল, মানে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যুই কিন্তু হয়েছে। এবার যখন ওকে বাড়ির লোক খবর দেয়, বাড়ির লোককে, এবার গ্রামবাসী তো বিশ্বাস করতে পারছে না ডাক্তারবাবুর ওপর, কারণ দুবার এরকম ঘটনা ঘটে গেছে। তা এবার ডাক্তারবাবুরা বলছে, যখন ওখানকার ডাক্তারবাবুদের যখন বলছে আপনারা মিথ্যে কথা বলছেন বা আপনারা ও হয়তো মরেনি, আপনারা অপেক্ষা করুন, বলছে আমরা অপেক্ষা করছি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের পেশেন্ট কিন্তু মারা গেছে। এবার সত্যি মারা গেছে। উনি যদি মারা না যেতেন, এতক্ষণ বডি রাখা আছে, তো উনি কিন্তু উঠে বসতেন, খালি মানে একটা ঘরে রেখে দেয়া হয়েছে ওনাকে কোনো যন্ত্র ছাড়া, উনি কিন্তু কিছু একটা ইয়ে করতেন, কিন্তু উনি কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছেন না শৈলেন কাকু। এবার বলছে ডাক্তাররা, এবার ওখানে বলছে যে আপনারা এই যে বলছেন যে বডি পোস্টমর্টম হয়েছে, বডি ঠিক আছে সেটা নাই বুঝলাম, বডি পোস্টমর্টম হয়েছে, কিন্তু ওর তো বডি যদি পোস্টমর্টম হয় ওনার খুলি ইয়ে থাকবে, খুলির এইখানটা ভাঙা থাকবে, পুরো কাটা থাকবে, সেইগুলো কোথায়? শুধু অল্প অল্প তো কাটার চিহ্ন রয়েছে, মানে জাস্ট একটা চিড়ে দেওয়া জাস্ট বডিটা। হ্যাঁ, আর একটা মানুষকে আপনারা বলছেন 3 দিন উনি মর্গে ছিলেন, 3 দিন ওই ফ্রিজারের মধ্যে উনি তাহলে কি করে বেঁচে ছিলেন? না খেয়ে না দিয়ে ওই ঠান্ডায়, শুধু তো ওর ওপরে শুধু প্লাস্টিকটা দেয়া ছিল, তাহলে উনি কি করে বাঁচলেন? এটা আপনারা কি বলছেন? মানে ওখানকার ডাক্তারই বিশ্বাস করতে চাইছেন না, কিন্তু যা ঘটেছে ওনারা তো বলছেন। তো তারপরে আবার যখন প্রায় 1 দিন বাদে ডিক্লেয়ার করা হয় না সত্যি উনি মারা গেছেন, তো তারপর আবার নতুন করে নিয়ে যাওয়া হয় এবং সত্যিকারে তখন উনি মারা যান। মানে বলছে এইটা মানে একটা অদ্ভুত ঘটনা। তখন বলছে যে আমাদের ওখানে না সে কাগজে ফাগজে এই সময়টা লেখা হয়েছিল যে মানে এই বিহারি একটা ছেলে যে মারা গেছে, সে বারবার করে চিতাতে, মানে ফ্রিজারের মধ্যে 3 দিন থাকা অবস্থাতেও সে বেঁচে ছিল, তার নাকি বডি অর্ধেক চিড়ে দিয়ে ইয়ে করে তাকে বডি ইয়ে করে দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তারপরে চিতায় উঠে, এটা নাকি পুরো ওখানকার মানে ইউপির পুরো কাগজে ইয়েতে বেশ চল হয়েছিল, কাগজে লেখা হয়েছিল। তা এই হচ্ছে ঘটনা। কেমন লাগলো? মানে বেশ অদ্ভুত ঘটনা না? মানে 3 দিন ফ্রিজারে ছিল একটা মানুষ, যে মানুষকে বারবার হসপিটাল থেকে ডেড ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে, তার বডিও পুরো পোস্টমর্টম। আর বলছে যে যদি বডি পুরো পোস্টমর্টমও করা হতো, কারণ আপনারা দেখুন ওর মাথায় কোনো দাগ নেই, উনি পরে দেখিয়েছিলেন ওখানকার ডাক্তাররা, বলেছিলেন যদি বডি পোস্টমর্টম করা হতো না উনি কখনোই মানে বেঁচে থাকতে পারতেন না, কারণ ওনার তো সবকিছুই খোলা হতো না। ওনার শুধু দেখুন মানে অল্প অল্প চিড় খাওয়া পেট অব্দি, ওনার তো পুরো কাটাটা নেই না, যে কাটাটা মানে যেভাবে সেলাই করা হয় সেগুলো তো নেই, শুধু চেরার দাগ রয়েছে। তো এই হচ্ছে একটা অদ্ভুত ঘটনা। তো ছোট ঘটনা, কেমন লাগলো একটু জানিও। হাই ইন্দ্রাণীদি, কেমন আছো? গীতাদি কেমন আছো? তনুদি কেমন আছো? সোনালিদি কেমন আছো? সবাইকে শুভ সন্ধ্যা। তো কেমন লাগলো একটু জানিও। আমি আর কোনো দেখতেই পাচ্ছি না, আবার রীতিমতো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, শুধু তোমাদের জয়েনিংটা দেখা যাচ্ছে। তো একটু বলো, একটু আমাকে শোনা যাচ্ছে তো? কোনো পরিষ্কার শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আর বলো না, বাড়ি থেকে এসে এত কাজ, কেন যে বাড়িতে এতদিন কি রিল্যাক্সে ছিলাম গো, মা মুখের সামনে খাবার দিত, ছেলেরও চিন্তা করতে হতো না, রান্নার কোনো চিন্তা করতে হতো না, কাপড় কাচার বাসন না আসলে বাসন মাজারও কোনো চিন্তা করতে হতো না, এখন সব আমার ঘাড়ে এসে গেছে গো। কি দুঃখের কথা কমু তোমাদের, আবার সেই এক গে লাইফে। যাই হোক, কেমন লাগলো একটু জানিও। সেই রান্না বান্না আবার সেই ইয়েতে চলে এসেছি। তো একটা ইয়ের ঘটনা বলি, রাজস্থানের একটা ঘটনা বলি।
অশোক বলে একটা দাদা আমাকে বলেছেন, অশোক দাদের রাজস্থানে বাড়ি, জয়পুর থেকে প্রায় 50-60 কিলোমিটার ভেতরের একটা গ্রামে অবস্থিত একটা বাড়ি। তা অশোক দাদের গ্রামে অশোক দাদের একদম বাড়ির পাশে থাকতো হচ্ছে একটা গুণিনদের বাড়ি, গুণিন বা তান্ত্রিক যাই বলো না কেন, উনি খুব ভালো কাজ করতেন এবং ওনার খুব নামডাক ছিল। এবং ওনার হচ্ছে 2 ছেলে, বড় ছেলের মতন চাকরি বাকরি করতো, ওনার এইসব তন্ত্রমন্ত্রে কোনো ইন্টারেস্ট ছিল না, এবং ছোট ছেলের হচ্ছে এই ব্যাপারে ইন্টারেস্ট ছিল, এবং ছোট থেকেই ওর বাবার সাথে তালিম নেওয়া শুরু করে, এবং বাবাই তার দীক্ষা গুরু আর কি। তাই এবার কি হয়, এবার উনি তো বেশ ওনার হচ্ছে এত নামডাক হয়ে গেছিল, ওনার মানে ওনার বেশ প্রসারও হচ্ছিল, এবং যেহেতু ছেলে তোমার বড় ছেলেও ভালো চাকরি করতো, ওনাদের অবস্থাও খুব ভালো ছিল, দোতলা বাড়ি। ওদের বাড়িতে একটা ঘর থাকতো, যে ঘরে একমাত্র ওনার বাবা মানে ওই গুণিন মানে ওই তান্ত্রিক বা ওই যিনি বলো না গুণিন বলো বা তান্ত্রিক বলো, দুটোই উনি প্র্যাকটিস করতেন। উনি গুণেও বলতে পারতেন এবং তন্ত্রবিদ্যাও করতেন। তো এবার যথারীতি তোমার ওই গুণিনের যে ইয়েটা বিত্তশালী, যেহেতু দোতলা বাড়ি ছিল, এবং দোতলা বাড়ির নিচে একটা ঘর ছিল, যে ঘরটাতে না মানে যে ঘরটাতে শুধু একমাত্র ওই গুণিন বা তান্ত্রিক যিনি ছিলেন তিনি আর তার ছোট ছেলেই ঢুকতো। এবার ওখানে বড় ছেলের বিয়ে হয়েছে, মা ছিল, ওনারা 3 জন ঢুকতো না, ওনারা যা করার করতো। তা কোনো জায়গা থেকে ঘুরে এসে ওরা দেখতো যে ওনার বাবা কিন্তু ওই ঘরে ঢুকে মানে কোথা থেকে এসে ওই ঘরে ঢুকে প্রায় 2-3 ঘন্টা ওই ঘরে কাটান। ঠিক আছে, এটা ওনাদের কোনো প্রবলেম ছিল না। তা এবার যথারীতি এবার বলে রাখি অশোকদের ঘটনা। অশোক দাদের বাড়িতে ছিল 2 বোন, অশোকদার মা বাবা। হ্যালো, অশোকদা ছিল, অশোকদার মা বাবা। হাই অমৃতা দি, কেমন আছো? তা অশোকের মা বাবা আর অশোকের 2 বোন। তা এবার একদিন ওরা দেখছে, একদম যেহেতু লাগোয়া বাড়ি ওদের, তো ওরা দেখছে একদিন ওদের বাড়িতে মানে গুণিন আসলেন। গুণিন এসে ওরা দেখলো যে ভেতরে ঢুকেছে, গ্রামবাসীরা যেমন হয় দেখে ঢুকেছে, ঘরে ঢুকে। তো পরের দিন সকালবেলা অশোক দ্বারা যখন দেখছে, অশোক দ্বারা বলছে প্রচন্ড চিৎকার চেঁচামেচি কান্নাকাটির আওয়াজ, কি না গুণিন ওই তান্ত্রিক বা গুণিনটি ওই ঘর থেকে বেরোচ্ছে না। এবার তো পুরো গ্রামবাসী সব জোগাড় মানে জড়ো হয়ে যায়, আর গ্রামের মানুষ অত নাম করা তান্ত্রিক, উনি মারা গেছেন বা কি হয়েছে, কেন ঘর থেকে বেরোচ্ছে না, সব তো গ্রামবাসীরা জড়ো হয়ে যায়। সব গ্রামবাসীদের সামনে ওই হঠাৎ করে বলে যে আপনাদের ঢোকার কোনো দরকার নেই, আমি নিজে ঢুকছি, আগে ঘরের ভেতরে গিয়ে দেখি কেমন লাগছে, কেমন আছে, ব্যাপারটা কি হয়েছে। বিশালাক্ষী বলছে গুড ইভিনিং অমৃতা, গুড ইভিনিং বিশাদি। তো ওই তো কি অবস্থায় রয়েছে, আর ওই ঘরটাতে তো শুধু আমরা 2 জন ছাড়া আর কেউ ঢুকতে পারে না, আপনারা ঢুকবেন না, আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। তো ঠিক আছে, ওনারা তো ঢোকেননি, উনি তো কোনো ঘরে ঢুকে দেখেন উনি মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং কিভাবে মরে পড়ে রয়েছে ভাবো, হাতগুলো পেছনে মানে কেউ যেন মুচড়ে দিয়েছে, হাত দুটো, পা দুটো পুরো উল্টে মুচড়ে দিয়েছে, এবং ঘাটটা পুরো পেছনের দিকে মুচড়ে পেছনের দিকে করে ওনার বডি পড়ে রয়েছে। ঠিক আছে, এবার তো যথারীতি উনি চিৎকার করে কেঁদে ওঠেন, কেঁদে উঠে ওনার পুলিশকে খবর দেওয়া হয়, বলে যে বাবা মানে মারা গেছেন, এবং অস্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে মারা গেছে। তো পুলিশকে খবর দেওয়ার আগে উনি তখন বলেন যে পুলিশকে খবর দেওয়ার আগে ওনারা বলেন যে এইসব ব্যাপারে দেখুন, এইটা তো দেখেই বোঝা যাচ্ছে যে আমার বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি, কিন্তু কি হয়েছে না হয়েছে আমি একটু নিজস্ব কিছু ব্যাপার আছে আমাদের এই ঘরের মধ্যে, সেটা জেনে আপনাদের আমি বলছি।
এবার উনি তো মানে ওনার বাবার বডি বের করে নিয়ে এসে, হ্যাঁ ভূতের কাণ্ড শোনো না, বিশাল বড় কাণ্ড করে ফেলেছিল ওই ভূতটি। রূপশ্রীদি বলছে গুড ইভিনিং, গুড ইভিনিং রূপশ্রীদি। তো এবার বলছে যে এবার উনি তো যান ওনার বাবার কাজ, মানে বাবার দাহ কার্য করে উনি ওই ঘরে রাত্রির বেলা ভেতরে যান এবং বলেন যে ওনাকে যেন কেউ ডিস্টার্ব না করা যায়, ডিস্টার্ব না করা হয়। এবার বলে রাখি ওই ঘরের বর্ণনাটা পরে আমি দিচ্ছি, কোথা থেকে পাওয়া গেছে পরে জানা যাবে এই ঘটনাটার পর। তা এবার বলছে অশোকদা বলছে যে পরের দিন সকালবেলাতে ওদের তিনজনের চিৎকার ডাকা ডাকি শব্দে আবার পাড়ার লোক জড়ো হয়। পাড়ার লোক জড়ো হয়ে কি করে যে এবার দরজাটা মানে ডাকা ডাকি চিৎকার চেঁচামেচি করাতেও দেখা যায়। আর বলে রাখি ঘরটা পুরো বদ্ধ, কোনো ঘরে ওই ঘরের জানলার কিছু ছিল না, শুধু একটা দরজাই ছিল। তা ওই ঘরটাতে ডাকাডাকি করা হয়, ওনার কোনো সারা শব্দ পাওয়া যায় না, কিন্তু পরবর্তীকালে দরজা ভেঙে দেখা যায় যে ওই ঘরটাতে বলছে বিশ্বাস করবে না, মানে অশোকদার বাবারা ঢুকেছিল। অশোকদারা বলছে যখন পরে বর্ণনা করছে বাবা, তখন বলছে যে ওই ঘরে তোমার ছিল হচ্ছে একটা বড় মানে একদম সিমেন্ট দিয়ে বাঁধানো যজ্ঞের তার সামনে ফুলি আরো মানে এরকম বড় বড় বয়ামে না সব মুখগুলো বন্ধ, আর ভেতরগুলো না শুধু ধোঁয়া রয়েছে, মনে হচ্ছে সেই ভেতরে সেই আমরা কি ওই সেই রিলস গুলোতে দেখায় না যে মশাগুলোকে মারার জন্য মশার কয়েল ভেতরে ঢুকিয়ে দিল আর মুখগুলো বন্ধ করে দেয়, ওরকম মানে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। বেশ অনেকগুলো, প্রায় 20-25টা ওরকম রয়েছে। এবার ওনারা গিয়ে তো চমকে ওঠেন, চমকে উঠে কারণ দেখেন যে ওনাকেও সেম ভাবে ওনার বাবা যেভাবে মারা গেছে ঠিক সেম ভাবে উনি মারা গেছেন, ওনার বডিটা পড়ে রয়েছে। এবার তো যথারীতি বোঝাই যাচ্ছে কি হয়েছে ব্যাপারটা। এবার বড় ছেলে তো আর এইসব ব্যাপারগুলো জানে না কি হয়েছে না হয়েছে, মানে তন্ত্র ওর বাবারা কি করতো, ছোট ভাই কি করতো উনি তো জানেন না। এবার পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ নিয়ে যায়, তদন্ত শুরু হয়, কিন্তু তদন্ত কি করবে, যে গ্রামের লোকেদের সামনেই তো ওরাই তো দরজাটা ভেঙে ওর বডি উদ্ধার করেছে, আর ওই ঘরে তো আর কেউ ছিলই না। এরপর থেকে শুরু হয় ওর বাড়িতে, মানে ওর বাবার কাজ হয়ে গেল, বাবার কাজ হতে না হতে মানে ওর বাবার দাহ কার্য হওয়ার দিন রাতে উনি ঢুকলেন, সেই দিনই ওনার ছেলে মারা যায়। এবার যেহেতু অপঘাতে দুজনেরই মৃত্যু হয়েছে পরপর, তো ওনারা 3 দিনে কাজ করে নেন। এবার 3 দিনে কাজ করার পর ওনার বাড়িতে শুরু হলো মৃত্যুলীলা। মৃত্যুলীলা কি, যে 3 জন বেঁচে ছিল, বড় ছেলে একদিন অফিস থেকে ফিরছে বাইক নিয়ে, ওনাকে সজোরে মেরে দিল ট্রাক, উনি ওখানেই ট্রাক পৃষ্ঠ হয়ে মারা যান, স্পট ডেড। তারপরে শুরু হলো হঠাৎ করে ওই যে বউটা ছিল, বউটাও তো বেশি দিন বিয়ে হয়নি, ওদের বাচ্চাও ছিল না, ওনাদের কোনো সন্তান ছিল না। তা কি করে ওই ছেলেটি মানে বউটি না হঠাৎ করে চিৎকার করে বলতো, এ সবাইকে খাবে, এই ছেলেটা সবাইকে খাবে, আমার শ্বশুর বর দেওরকে খেয়েছে, এবার আমাদের দুজনকেও খেতে এসছে, এবার পাড়া শুদ্ধ পুরো গ্রামকে উজাড় করে খাবে, এর রক্ত আর খাওয়া শেষ হচ্ছে না, কি করে যে কি করলো এরা, এরকম করে প্রায় বলতে থাকতো এই কথাটা। তা একদিন শাশুড়ি আর বৌমা এক ঘরে শুতো, যেহেতু আর কেউ নেই বাড়িতে, কি করবে, শাশুড়ি আর বৌমা এক ঘরে শুতো। তারপর ছেলের বউকে বলেছিল তুমি বাড়ি ফিরে যাও, তো ছেলের বউ আর মানে বাপের বাড়ি আর ফিরে যায়নি, ওখানেই থেকে গেছিল। কিন্তু একদিন সকালবেলা উঠে দেখে ওনার শাশুড়ি মা ঠিক চোখ খোলা, সে ঠিকরে বেরিয়ে আসছে, চোখ দুটো মুখগুলো মানে হাঁ করা, এরকম অবস্থায় মরে পড়ে রয়েছে খাটের ওপর। এবার ও যে পাশে শুয়ে রয়েছে, ওর যে কিছু হয়েছে, ওনার শাশুড়ির যে কিছু হয়েছে, সেইটা কিন্তু তোমার ও কিন্তু কোনো আওয়াজ কোনো কিচ্ছু গুণা করে টের পায়নি। ঠিক বোঝা যাচ্ছে উনি যেন কাউকে ভয় মানে ভীষণ ভয় পেলে আমাদের একটা চোখ বিস্ফারিত হয়ে যায়, মুখ হয়ে যায়,
মানে কোনো কথা বলার ভাষা থাকে না, মানে আমরা চিৎকার করতে মানে প্রচন্ড শক্ত হয়ে গেলেও দেখবে মানুষ এক এক সময় চিৎকার করতেও ভুলে যায়, কাঁদতে ভুলে যায়, মানে ওনার অবস্থা সেই হয়েছিল। সেই অবস্থায় উনি মারা যান। এরপরে তো ওনার বাপের বাড়িতে ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়, যেহেতু শাশুড়ি মারা গেছে, শাশুড়ি অস্বাভাবিকভাবে মারা গেছে, 3 দিনে কাজ করা হবে। তো ওনার বাপের বাড়ির লোক আসে, ওনার বাপের বাড়ির লোক যেদিন আসে তারপরের দিনই বউটি কিন্তু গলায় দড়ি দেয়। কোনো কারণ নেই, কিছু নেই, কিসের জন্য কি না বোঝাও গেল না, শাশুড়ির কাজ শেষও হলো না, বউ কিন্তু গলায় দড়ি দিল। এরপর থেকে ওই বাড়িটার তো এই 5 জন মানুষই ছিল। এই 5 জন মানুষের মৃত্যুতে মানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে এই 5 জন মানুষের মৃত্যুতে পুরো বাড়িটা হয়ে গেল। এবার বাড়িতে যারা বাড়ির মানে ওনার যে বাপের বাড়ির লোক ছিল, আরো যারা ভাইরা ছিল, তারা ওই বাড়িতে দরজাটা তালা দিয়ে গেল, দরজা পড়ে রইলো। এরপরে আসি, এই ঘটনাটার পরে হচ্ছে এই 5 জন মরে গেল। এবার আসি অশোক দাদের বাড়ি এখানে পাশে, তার পাশে হচ্ছে গুনিনদের বাড়ি, তার পাশে হচ্ছে অশোক দাদের আর একটা থাকে, মানে খুড়তুতো ভাই বোনরা থাকে, ওরাও 3 ভাই বোন, মানে 1 বোন 2 ভাই, ওদের বাড়ি। ঠিক আছে। তা একদিন ওই ওর অশোকদার যে ছোট বোন আর ওর যে খুড়তুতো বোন, ওরা হচ্ছে দুজনে সমবয়সী। তা ওরা তখন কলেজে পড়তো, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তো। ওরা বাড়িতে এসছে, তা আর এক যে দিদি ছিল, ওর দিদি কিন্তু বিয়ে হয়ে গেছে। তা অশোকদার তখন বিয়ে হবে কথাবার্তা চলছে। তা ওরা তখন ইউনিভার্সিটির ছুটিতে আসে। ছুটিতে আসার পর ওরা ঠিক করে যে মার্কেটে একটু ঘুরতে যাবে, মানে মার্কেটে একটু বেরোবে, কিছু কেনাকাটা করবে, এরকম প্ল্যান করে বেরোবে। এবার ওরা যখন মার্কেটে যায় তখন তো মানে বিকেল যায়। ওরা যখন ফিরে আসে মানে মোটামুটি তখনও সূর্য আর কি অস্ত যায়নি, মানে সূর্য অস্ত গেছে, তখনও অন্ধকারটা হয়নি আর কি, আলোটা রয়েছে। তা এবার বলি, ওদের যে গ্রামটা রয়েছে, ওদের মেন গ্রামটা ঢোকার আগে না একটা শ্মশান, মানে ওদের গ্রামের শ্মশান পড়ে, ওই শ্মশানের পাশ দিয়েই যেতে হবে ওদের গ্রামে ঢোকার, মানে ওটাই ওদের হচ্ছে একটু শর্টকাট। আর একটা রাস্তা আছে প্রায় 1 কিলোমিটার ঘুরে, আর একটা রাস্তা করতে হয়, মানে গ্রামে ঢোকার আর একটা রাস্তা, ওটা অনেকটা, যেহেতু 1 কিলোমিটার ঘুরে আসতো, সেহেতু ওই শ্মশানের পাশ দিয়ে লোকে যাতায়াত করতো। এবার ওরা 2 বোনে মিলে বাজার করে ফিরে আসছে, যখন ওই শ্মশানের রাস্তাটায় ঢুকেছে তখন বলছে ওই অশোকদার ছোট বোন বলছে, আমার না প্রচন্ড শীত করছে, আমার এত ঠান্ডা লাগছে কেন। মানে এবার ও তখন যখন বলছে তখন রীতিমতো না, মানে ওর যে খুড়তুতো দিদি ছিল, বোন ছিল আর কি, মানে সমবয়সী, তো ওই যে খুড়তুতো বোন ছিল, সে বলছে, হ্যাঁ রে, তোর এত ঠান্ডা লাগছে কেন, তুই এত কাঁপছিস, মনে হয় তোর বোধহয় শরীর খারাপ, মানে জ্বর ফর আসছে, তুই চ তো, আমার তো ঠান্ডা লাগছে না, এই টাইমে আবার কার ঠান্ডা লাগে, তুই চ তাড়াতাড়ি এই রাস্তাটা, মানে ঘরে ঘরে গিয়ে শুয়ে থাকবি। তা ওরা বলছে, ওই অশোকদার বোন বলছে যে এবার ও যখনই করলো, মানে ওই রাস্তাটা পেরোলো, ওই শ্মশানটা পেরিয়ে গেল, শ্মশানটা পেরোনোর পর অ্যাজ ইট ইজ কোনো ঠান্ডা কিছু লাগলো না। এবার ওরা তো দুজনে যে যার বাড়ি চলে আসে, যে যার বাড়িতে কিছুক্ষণ ওর বাড়িতে বসে গল্প গুজব করে যে যার বাড়িতে চলে যায়। এবার ওদের বাড়ি বললাম যে ওদের বাড়ির মাঝখানে। এবার ওরা যখন ওই বোনটা যখন যাচ্ছে, এবার বলছে, আমি যখন যাচ্ছি ওই বাড়িটার সামনে, ওই তান্ত্রিকের বাড়িটার দোতলা, তো দোতলার ছাদে ঠিক মনে হলো একটা বাচ্চা যেন ওখান থেকে উঁকি মেরে, সেই দেখে না এরকম করে চুপটি করে এরকম করে ঘাড় উঁচিয়ে সেই ওরকম ভাবে দেখছে। তো আমি প্রথমে মনের ভুল ভেবে আমার ঘরে ঢুকে যাই, প্রথমে দেখলাম ওরকম আছে, দূর আমরা চোখের ভুল হয়তো, এই ভেবে ওর বোনটা ঢুকে যায় ঘরে। এবার বলছে সেই দিন রাত্রির থেকে মানে বিকেল থেকে 2 বোনেরই মানে ধুম জ্বর, তার সাথে ভুল বকা শুরু হলো। যে ওই পাশের বাড়ির যে বৌদিটা ছিল, বৌদিটার নাম ছিল হচ্ছে, দাঁড়া একটু দেখে নি, ললিতা বৌদি আমাদের বলছে
ঈশানিদি বলছে আছি, থ্যাংক ইউ ঈশানিদি। তো তো ওরা শুধু দুজনেই এক কথা বলছে, দুজন কিন্তু আলাদা আলাদা বাড়িতে, তাদের দুটো জ্বরের মধ্যেই বলছে ললিতাদি তুমি আমাদের ভয় দেখিও না, তুমি আমাদের মেরো না, তুমি আমাদের মারছো কেন, কিছু বলতে চাও, এরকম করে ভুলভাল বকছে। এবার ওর বাবা তো বেরিয়ে ডাক্তারের খোঁজ করতে যাবে, এবার দেখছে ওই বাড়িতেও চিৎকার চেঁচামেচি, ও কে বলছে কি হয়েছে রে ভাই, তখন ও বলছে এরকম বলছে, ও বলছে এই বাড়িতে আমার বাড়িতেও আমার মেয়ে এই কথা বলছে, কি হলো আমরা তো বুঝতে পারছি না। তো বলছে চ একটা অটো ডেকে আনি। ওরা দুজনে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে একটা এখানে তো টেম্পো বলে, টেম্পোকে ডেকে আনে, মানে অটোকে ডেকে আনে, অটোকে ডেকে আনার পর ওরা দুই মেয়েকে নিয়েই হসপিটালে যায়। হসপিটালে গিয়ে যথারীতি হসপিটালে গিয়েও ওরকম মানে যে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে নিয়ে গেলে কিন্তু সেই ভুল বকাটা বন্ধ হয়ে যায়, কিন্তু হুদুম জ্বর থাকে। পরের দিন ওকে বাড়ি নিয়ে আসে। এরপর থেকে দুই বোনই বলতে থাকে ললিতা বৌদি তুমি আমাকে আমাকে মেরো না, তুমি কি বলতে চাইছো, কি হয়েছে তোমার বলো আমাদের, তুমি আমাকে মারছো কেন, এরকম করে বলতে থাকে। এবার তো বাড়ির লোক বুঝতেই পারে যে কিছু একটা প্রবলেম হয়েছে ওদের, কি প্রবলেম, তো কিছু একটা তো প্রবলেম হয়েছে বুঝতে পারে। তো এবার যেহেতু ওইখানে রয়েছে, বিশ্বাস করতো, মানে গ্রামের লোকজন তো একটু বিশ্বাস করে এইসবে। তো ওরা তখন কি করে ওনা আর একজন তান্ত্রিককে, মানে একজন পুরোহিত বা তান্ত্রিক গোছের কাউকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে দুজনকে একসাথে বসায়। এবার তান্ত্রিক যখন আসছে, তান্ত্রিক মানে ওনারা দেখছে যে অশোকদা বলছে উনি কিছু আমাদের ঘরের চারপাশে, পুরো বাড়ির চারপাশে ছিটিয়ে দিয়ে বলেন যে আপনার ওই কুতুতো মেয়েটাকেও নিয়ে আসুন, ওকেও বসান। দুই মেয়েকে বসানো হয়। দুই মেয়েকে বলছে আচ্ছা বাবা, দুজনের কপালে এরকম আঙুল দিয়েছে, এরকম আঙুল মানে ঠিক এরকম আঙুল, ঠিক আছে, উল্টো পাল্টা কোনো করো না, এরকম আঙুল দিয়ে বলছে। কিছুক্ষণ জব করার পর বলছে মা তোমরা দুজনেই বলো তো কি দেখতে পাচ্ছ। ওরা তখন বলছে বলছে যে ওই তো ললিতাদি ভেতরে ঢুকতে পারছে না, আমাদের মারতে পারছে না, কিন্তু আমাদের ভয় দেখাচ্ছে, সে বড় বড় চোখ করছে, সে কিরকম মুখ করছে, ও কিন্তু ঘরে ঢুকতে পারছে না, আমাদের আর মারতে পারছে না, এই কথাটা বলছে বারবার করে। তা এবার তো যা বোঝার উনি বুঝে গেছেন, দুটো বাড়ি পুরো বেঁধে দিয়ে যান, ওনাদের করা মানে তাবিজ দিয়ে যান, এবং বলা হয় যে ওই যেন ওই শ্মশানের রাস্তা দিয়ে ওই দুটো মেয়ে যেন না যায়, ঠিক আছে। এরপর তো আর কোনো প্রবলেম হয় না যথারীতি। এবার প্রবলেমটা কি হয়, যেহেতু ওই দুই বাড়ি বাঁধা, এবার ওদের কাছাকাছিও আসতে পারছে না। এবার কি করে ওই ললিতা খালি ওই বাড়ির মধ্যে ঘুরপাক মারতে থাকে। এরপরে শুরু করে যে আদার্স যারা রয়েছে তাদের দেখা দেয়া, কেউ ওই শ্মশানের পাশ দিয়ে ফিরছে, শ্মশানের পাঁচিলের ওপর বসে রয়েছে, তাকে ভয় দেখানো, করা, শুধু ভয় দেখাচ্ছে মানুষকে। এই করতে করতে মানে গ্রামের লোকজনও অতিষ্ঠ হয়ে যায় যে কি ব্যাপার হলো, ও কেন ভয় দেখাচ্ছে, তাহলে কি ওর বাপের বাড়ির লোকজন ঠিকঠাক কাজকর্ম করেনি। এবার বাপের বাড়ির লোকজনকেও খবর দেওয়া হয়, তারা তো বিশ্বাসই করতে চায় না, তারা বলে খুব ভালো করে কাজকর্ম করা হয়েছে, তা কোথায় দেখান। এবার বলছে ওর বাপের বাড়ির লোকজন ঠিক করে যে ওরা ওই মানে বাপের বাড়ির লোক আর ওই শ্বশুর বাড়ির কয়েকজন মিলে ঠিক করে ওই বাড়িতে রাত কাটাবে। বলছে বিশ্বাস করবে না, যখন মাঝরাত হয়েছে ওরা চিৎকার করতে করতে মানে রাস্তায় বেরিয়েছে, বাবা গো বাঁচাও গো, এই কার বাড়ি, ভূতের বাড়ি হয়ে গেছে, এই বাচ্চাটা আমাদের খেয়ে ফেলবে, এরকম ভয় করতে করতে 4-5 জন বেরিয়ে এসছে। এবার সারা পাড়ার লোক এসে বলছে কি হয়েছে, তখন বলছে আরে বলবেন না, এখানে একটা বিভৎস বাচ্চাকে আমরা দেখতে পেয়েছি, কি ব্যাপার, মানে আপনারা, তখন বলছে যে এরকম আমরা তো বাচ্চাকে দেখতে পাইনি, ললিতা বৌদি এরকম আমাদের ভয় দেখাচ্ছে, তা কি করা যায়। তো ওরা তখন বলে আমাদের এরকম চেনাশোনা একটা গুণিন আছে বা তান্ত্রিক আছে, তা ওনাদের একটু দেখানো হোক, যাতে ওই বাড়িটা মানে বাঁধিয়ে দেওয়া হয়। এবার বলছে এবার তো ওনাকে নিয়ে আসা হলো, ওই গুণিনকে তো নিয়ে আসা হলো, নিয়ে আসার পর বলছে যে ওই গুণিন
ঢুকেছে বাড়িতে, সাথে সাথে ওই গুনিন কি করেছে, এক পা যে দিয়েছে, দেওয়ার সাথে সাথে ওর এমন রক্ত বমি উঠলো, ওই বাড়িতেই উনি কিন্তু প্রাণ ত্যাগ করলেন। এরপর থেকে শুরু হলো ওই গ্রামের ওপর, আগে তো ললিতা বৌদির ছিল মানে বলে না গোদের ওপর বিস্ফোরা, সেই বিস্ফোরাটি হচ্ছে সেই ওই বাচ্চাকে দেখা যেত। এবং শুরু হলো হচ্ছে গ্রামের মধ্যে পশু, যত গৃহপালিত পশু আছে, ছাগল আছে, ভেড়া ছিল, গরু ছিল, তাদের বডি পাওয়া যেতে থাকলো। মানে ঘাড় মোটকে কেউ যেন রক্তটা খেয়ে নিয়েছে, তার শরীরের কোনো অংশ কিচ্ছু নেই, শুধু ঘাড়টা মটকানো অবস্থায়। এবার যখন কমতে শুরু করলো, এবার যত ভালো তান্ত্রিককে ওরা নিয়ে আসছে, ওনারা কিন্তু গ্রামে ঢুকতেই পারছে না। মানে ওই মানে গ্রামে যতবার ঢুকতে গেছে ততবার বলছে এ আমার দ্বারা কম্য না, এ আমার দ্বারা করা যাবে না, এ আমারই ক্ষতি করে দেবে, এই করে পালিয়ে যাচ্ছে, নয়তো মৃত্যু ঘটছে। এবার তো শুরু হলো এই তো পশুপালিত মানে গৃহপালিত পশু মারা যাওয়ার পর থেকে, হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মারা যাওয়ার পর থেকে মানুষ মারা। প্রথমে মারা গেল হচ্ছে ওখানকার যে গ্রামের যে মেন পুরোহিত আছে, ওই পুরোহিতের ছেলে। হঠাৎ করে উনি কোথাও একটা গ্রামের নেমন্তন্ন ছিল বন্ধুর বাড়িতে, ওখানে ওনারা যায়, ওখানে বন্ধু বান্ধবরা মিলে যায়। ফিরে আসার পথে উনি নিখোঁজ হয়ে যান। পরের দিন ওখানে একটা পুকুর আছে, পুকুরের ধারে ওনাকে আধ খাওয়া অবস্থায়, মানে মনে হচ্ছে কেউ যেন কুবলে কুবলে গায়ে খেয়েছে, সরি কুবলে কুবলে গায়ে খেয়েছে, এরকম অবস্থায় ওনার বডি পাওয়া যায়। তারপরে আরো বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। এবং আস্তে আস্তে না এই ভয়ে গ্রামে সন্ধেবেলা বেরোনো বলো মানে কেউ ওই বাচ্চাটিকে দেখে ফেললেই মানে বলছে যে এই বাচ্চাটির হাত থেকে মানে মুক্ত হওয়া যাচ্ছে না কোনোভাবে, মানে চারিদিকেই ওই বাচ্চাটিকে দেখা যাচ্ছে। এবার ওরা তো কি করবে, মানে অনেকে কি করেছে ভয়ের চোটে ও মানে ফ্যামিলিকে বাইরে রেখে এসছে, এরকম হয়েছে, কয়েকটা ঘর শূন্য হয়ে গেছে, এরকম অবস্থা। এরপরে শুরু হলো হচ্ছে অশোকদার যে বোন আছে, ছোট বোন, সে হঠাৎ করে বলতে শুরু করলো যে ললিতা বৌদি বলছে এই বাচ্চাটিকে আগে মারার ব্যবস্থা কর, এই বাচ্চাটিকে আগে মারার ব্যবস্থা কর। এবার ও তখন বলছে তুই কি করে বুঝতে পারলি? বলছে আর বলিস না, আমি যখন ওই পেছনের গলিতে দিয়ে আসছিলাম ওই রাস্তাটা দিয়ে, তখন ললিতাদি পুরো আমার মুখোমুখি হয়ে বলছে, তখন তো ভর বেলা কেউ নেই খুব একটা, আশেপাশে লোকজন নেই, ললিতাদি বলছে ওই বাচ্চাটাকে আগে মারার ব্যবস্থা কর, ওই বাচ্চার জন্য আজ আমরা সবাই শেষ হয়ে যাচ্ছি। এই করে উনি উধাও হয়ে যায়। হ্যাঁ, বলছে যে ওই বাচ্চাটাকে তাহলে মারবো কি করে, এরকম মানে তাহলে কি করে ব্যবস্থা করা যায়, মানে যে কি আসতে সে তো বলছে যে এর আগে তো প্রচুর তান্ত্রিককে করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, তারপরে তো তাদের কারণ মৃত্যু ঘটেছে, কেউ ভয়ে পালিয়ে গেছে, তাহলে আমরা করব কি করে। এরপরে মানে বলে না মানে ভগবান কেড়ে নিলে কিছু ফিরিয়েও দেয়, ওখানে হঠাৎ করে একজন তান্ত্রিকের উদয় হয়। তান্ত্রিকের উদয় হয়ে বলে এই গ্রামে কিছু প্রবলেম হয়েছে, আমার কাছে খবর এসছে, আমি এই ব্যবস্থাটা করতে চাই। ওই বাচ্চাটি হচ্ছে কাচ্চা কালুয়া। তো ওই তান্ত্রিক কোনোভাবে হয়তো ওই কাচ্চা কালুয়াকে বন্ধন করে নিয়ে এসে ওনার বাড়িতে আটকে রেখেছিলেন বা কিছু একটা করেছিলেন, যার জন্য ওই কাচ্চা কালুয়াটা কোনোভাবে কোনো ভুল ত্রুটি হোক বা কিছু করে হোক, ওই কাচ্চা কালুয়াটা তোমার হয় তোমার ছাড়া পেয়ে যায়, মুক্ত হয়ে যায়। তার ফলে কাচ্চা কালুয়াকে যে এতদিন ধরে বিভিন্ন আটকে রেখে বিভিন্ন কাজ করানো হচ্ছিল, ওর বিরুদ্ধে যাওয়া হচ্ছিল, সেই রাগটা ও একদিনে পুষিয়ে দেয় এবং পুরো বাড়িকে এবং পুরো গ্রামের মানুষদের এরকম ক্ষয়ক্ষতি করছে। এরপর তো উনি বলেন যে আমার আরো দুজন লাগবে, আরো দুজনকে জোগাড় করা হয়। ওরা তিনজনে মিলে ওই বাড়ির মাঝখানে উঠোনে বসে প্রায় 5 দিন ধরে
টানা যজ্ঞ করা হয়, তবে গিয়ে ওই বাচ্চাটির আত্মা মুক্ত হয় এবং ওদের পুরো বাড়ির ইয়েটা করা হয়। আবার নতুন করে ওই 5 জনের আত্মার শান্তি কামনা করা হয়, কাজ করা হয়। করে বলছে যখন কাচ্চা কালুয়াটাকে আবার বোতলবন্দি করছে, বলছে শুধু ওইটুকু জায়গা যেন তোলপাড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে, মানে গাছ জানলাগুলো দারাম দুরুম করে খুলছে, কাঁচ ভেঙে পড়ছে, মানে বাড়িটা যেন মনে হচ্ছে ওই বাড়িটাই হয়ে যাচ্ছে। তো কোনো ক্রমে তো ওইভাবে বন্ধ করা হয়, উনি আবার কোথাও নিয়ে গিয়ে হয়তো পুঁতে দেবেন, তারপরে ওই বাড়িটা সমেত পুরো গ্রাম উনি বেঁধে দেন। এইভাবে বলছে যে অশোকদা বলছে এই আমাদের এই গ্রামটা উনি ও কোথা থেকে উদয় হয়েছিলেন, পরে কিন্তু ওনার আর কোনো ট্রেস পাওয়া যায়নি যে উনি কোথা থেকে এসছেন না এসছে। উনি যে সেই যে যজ্ঞ করে করে তোমার নিয়ে চলে গেলেন, তারপর কিন্তু আর ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি, কোথা থেকে এসেছিলেন ভগবানই হয়তো পাঠিয়েছিলেন। তো এই কাচ্চা কালুয়ার এই একটা ঘটনা ছিল যে পুরো বাড়িটাকে তো শেষ করলোই, প্লাস ওরা মানে পুরো গ্রামের বেশ কয়েকজন প্রায় 10-12 জন মানুষ এবং যত পশু পাখি ছিল, হাঁস মুরগি ছিল, প্রত্যেকটাকে কিন্তু খেয়ে মানে কাচ্চা কালুয়া ততদিন মানে জীবন ধারণ করছিল। তো এই হচ্ছে আমার একটা ঘটনা, কাচ্চা কালুয়ার ঘটনা। কেমন লাগলো একটু জানিও। একটু পড়ি, হ্যাঁ। তনুদি বলছে কাচ্চা কালুয়া ভীষণ পাওয়ারফুল এন্টিটি। হ্যাঁ অবশ্যই, তার তো মানে সে তো হঠাৎ করেই মারা গেছে। এবার বাচ্চাটাও বলছে 5-6 বছরের বাচ্চা, হয়তো কোনো কারণে অপঘাতে মৃত্যু হয়েছে তার, সেই কারণে সে হয়ে গেছে। তো কেমন লাগলো এই ঘটনাটা একটু বলো। আর একটা ঘটনা বলি, এই ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং ঘটনা, মানে আমার কাছে বেশ ভালো ভালো আরো কয়েকটা আছে, তো বলবো কি এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং, একটা মানে অদ্ভুত ধরনের মানে কালা জাদুর ঘটনা। আর সত্যি জীবনে এরকম বন্ধু থাকলে হয়তো ওই কালা জাদু থেকে মুক্ত হওয়া যায়। বিষাদি বলছে হ্যাঁ বল। তাই এই ঘটনাটা হচ্ছে শ্বেতা হচ্ছে আমারই এক দিদির বন্ধু, সে স্কুলের বন্ধু এবং তার সাথে আমার দিদির ইয়েতে পরিচয় হয়, মানে দিদির বিয়েতেই আমার সাথে পরিচয় হয়। পরবর্তী ক্ষেত্রে তার কাছ থেকে আমি ঘটনাটা নিই, শ্বেতার সাথেই যা ঘটনাটা ঘটেছিল। তো প্রিয়া, শ্বেতা, শেফালি, সাবরিন, নাসিফা, না নাদিয়া, সরি, হ্যাঁ নাদিয়া, এই 5 জন হচ্ছে শ্বেতা আর প্রিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ওরা দুজনেই বাঙালি। শেফালি হচ্ছে মারোয়ারি, সাবরিন হচ্ছে মুসলিম এবং নাদিয়া হচ্ছে খ্রিস্টান। মানে সব রকম বান্ধবীরা মিলে ওরা পিজিতে থাকতো, এই 5 বান্ধবী। এবং যেহেতু ওরা একই স্ট্রিমে ছিল, তো 5 বন্ধু হতে তাদের কিন্তু বেশি সময় লাগেনি, ঠিক আছে। এরপরে বলে রাখি, যেহেতু ওরা প্রথম দিকে যেহেতু পিজিতে থাকতো এবং পরে ওরা ঠিক করে যে পিজিটা একটু দূর হয়ে যাচ্ছে, যদি কলেজে পাওয়া যায় তো কলেজের হস্টেলে ওরা 5 জনেই পায়, কিন্তু ভাগ্যক্রমে শ্বেতা আর প্রিয়া এক ঘরে পায়, তার পাশের রুমে ওরা 3 জন এক ঘরে শোয়। এবং বলে রাখি ওই শ্বেতা প্রিয়ার সাথে সেকেন্ড ইয়ারের ওদের একটা মানে দিদিও থাকতো, ওই ঘরে 3 জন করে থাকতো। এবার ওরা যথারীতি একদিন ওদের গল্প গুজব করছে। সাবরিন বলছে আমার এক কাকু আছে, আমার কাকু হচ্ছে যার কাছে কিন্তু জিন ফিন ছাড়ানো হয়, তো তোরা কি মানিস জিন কি? তো ওরা বলেছে না। তো প্রিয়ার শ্বেতা বলছে হ্যাঁ আমরা জিন হয়তো শুনেছি কিন্তু ভূতে ধরা ব্যাপারটা জানি। তো বলছে যাবি একদিন জিন করতে, জিন ছাড়ানো দেখতে? তো কাকুর কাছে তো প্রায় আসে। এবার সাবরিনের বাড়ি বলে রাখি, সাবরিনের বাড়ি হচ্ছে কানপুরে। হ্যাঁ কানপুরে ওর কাকার বাড়ি।
তো এবার ওরা যখন ঠিক করে যে ওরা 5 জন মিলে যাবে, কিন্তু ওরা 3 জন হঠাৎ করে ওই শেফালি, না সরি 2 জন, শেফালি আর নাদিয়া বলে যে না আমরা যাব না, তোরা ঘুরে আয়, আমরা এসবে বিশ্বাস করি না। তো শেফালি আর নাদিয়া কিন্তু যায়নি, গেল হচ্ছে শ্বেতা, প্রিয়া আর সাবরিন। এবার ওই সাবরিন আর শ্বেতা প্রিয়া তো গেল, গিয়ে ওদের বাড়িতে মানে সাবরিনের বাড়িতে ছিল, এবং একটা দিন দেখে কাকু বলল যে তোরা আয়, এই দিনে জিন ছাড়ানো হবে। তা ওরা ওই কাকুর বাড়িতে যায়। কাকুর বাড়িতে গিয়ে ওরা বলছে যে আমাদের কি করলো, একটা ঘরের মধ্যে ওনার যে চেলা ছিল চেলাটি বসালো এবং বড় একটা বৃত্ত করে দিল। বৃত্ত করে দিয়ে আমার ওই কাকুটি এলেন, কাকুটি এসে বললে যে এই বৃত্তের বাইরে তোমরা বেরোবে না, যা কিছু দেখবে, যা কিছু হবে, যা কিছু দেখবে ভয় পাবে না, আমি তো আছি, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই বৃত্তের বাইরে গেলে কিন্তু তোমাদের বিপদ হতে পারে, এই বৃত্তের মধ্যে থাকলে তোমাদের কেউ কিচ্ছুটি করতে পারবে না। এবার বলছে তো এবার তো সময় হয়েছে, বলছে একটা ছেলেকে নিয়ে আসলো। বলছে ছেলেটা তো প্রথমে ঢুকতে চাইছিল না, হ্যাঁ বললো ছেলেটি এলো, ছেলেটি কি করলো, এই ঠিক মানে অদ্ভুত ভাবে দেয়ালে না এরকম পা দিয়ে, মনে হচ্ছে ওর পায়ে যেন কেউ আঠা চিপকে দিয়েছে, দেয়ালে এরকম ভাবে উঠে যাচ্ছে, ঠিক আছে, দেয়ালে উঠে ওরকম ভাবে হাত দিয়ে হি করে হাসছে আর বলছে কিরে তুই আমাকে ছাড়াবি, কিরে তুই আমাকে ছাড়াবি, মানে হিন্দিতে বলছে আর কি। তো ওই দেখে তো ওরা অবাক হয়ে যায়, আর এরকম না মানে পাটা দিয়ে রেখেছে এরকম ভাবে, বডিটাকে ঝুলিয়ে বলছে কিরে আমাকে ছাড়াবি, কিরে এরকম ভাবে ওর মুখের দিকে তাকাচ্ছে, বলছে কিরে আমাকে ছাড়াবি, একে আমি নিয়েই যাব, এর সাথে আমি বহুদিন ধরে রয়েছি, তুই কি ভাবছিস একে তুই নিয়ে যেতে পারবি, একে তুই আমার কাছ থেকে ছাড়াতে পারবি না, তুই দেখ আমি একে নিয়েই যাব। তাও যথারীতি ও তো কোনো ঝাড়ফুঁক ফাড়ফুঁক করলো, ইয়ে করলো, ওদের যা কিছু আছে কি সব মন্ত্র উচ্চারিত করলো, সবাই মিলে ওকে তো রীতিমতো নাবানো হলো। নাবিয়ে আনার পর ওকে ঝাড়ফুঁক করে বাড়িতে মানে বললো যে এইভাবে জিনটা সরে গেল। এবার বললো যে জিনটা যে চলে গেল, বললো পুরো আগুনের হলকা যে ঘরটাতে মানে ঠান্ডা শীতল ছিল যে ঘরটা আর কি, সেই ঘরটাতে মনে হলো এক ধার সে 50 ডিগ্রি যেন কেউ বাড়িয়ে দিল, এতটাই উত্তপ্ত হয়ে জানলা দিয়ে হুশ করে বেরিয়ে চলে গেল। তো ছেলেটি অজ্ঞান হয়ে যায়, ও তো দেখলো, দেখে এবার বলছে যখন হয়ে গেল মানে জিন টিন ছাড়ানো হয়ে গেল, এবার ও সাবরিন বলছে যে আমার কাকু কিন্তু খুব ভালো ফিউচার দেখতে পারে, একটু হাতগুলো দেখা না। এবার হাতগুলো দেখিয়েছে, হাতগুলো দেখার পর প্রথমে প্রিয়াকে বলেছে যে প্রিয়া তোমার ফিউচার খুব ভালো আছে, তুমি পরবর্তীকালে তুমি যখন 3rd ইয়ারে উঠবে তোমার চাকরি বাকরি অবশ্যই হবে, খুব ভালো ফিউচার তোমার, তুমি কিন্তু বিদেশে চাকরি করবে এবং তোমার হাজবেন্ডও কিন্তু বিদেশি হবে, তুমি বিদেশে গিয়েই চাকরিটা মানে কর্মসূত্রে তোমার বিদেশ হবে, ওখানে গিয়েই তুমি স্টেবল হবে। এবার যথারীতি শ্বেতাকে দেখে, শ্বেতার হাতটা দেখে উনি না একটু চমকে উঠে উনি বলেন তোমাকে আমি কদিন বাদে বলবো। এবার ওরা বলে যে আমরা তাহলে চলে যাই, বলছে হ্যাঁ তোমরা পাশের ঘরে গিয়ে বসো, আমার সাবরিনের সাথে কিছু কথা রয়েছে। এবার ওরা তো পাশের ঘরে চলে যায়, সাবরিনের সাথে কি কথাবার্তা হয়েছে ও জানে না। তো বেশ কিছু মাস যায়, তারপরে যখন ওরা ফিরে আসে, আবার হোস্টেলে ফিরে আসে, কলেজ করছে, ওরা গিয়ে সত্যি ঘটনা বলে, মানে ওই দুজনকে বলে যে না এরকম আমরা দেখেছি যে সত্যি এরকম দেয়ালে, খাড়া দেয়ালে কে পা দিয়ে, মানে স্পাইডারম্যানের মতন অনেকে ওঠে, কিন্তু এই শুধু খাড়া পা দিয়ে কি করে উঠবে খাড়া দেয়ালের ওপর দিয়ে। এবার ও তখন বলছে যে তোরা দেখেছিস, বলছে হ্যাঁ রে আমরা নিজের চোখে দেখেছি এইসব দেখে। তো আর একদিন দিশাদি বলছে ভালো লাগলো, থ্যাংক ইউ। তো আর একদিন বলছে তাহলে ঠিক হয়েছে যে তোর দিওয়ালির সময় যে ছুটিটা থাকে সেই ছুটিতে ওরা ওই কানপুরে গিয়ে ওই জিনিসগুলো দেখবে। তো যথারীতি দিওয়ালির সময় যায়, দিওয়ালির সময়ও আর একটা ওর কাজ আসে। এবার 5 জনকে একটা গন্ডিতে বসানো হয় আগের রিচুয়ালসে, এবং ওরা দেখে যে এবার নিয়ে এসছে একটা মেয়েকে,
মেয়েটা না ঠিক বলছে, লম্বা লম্বা চুল, এরকম মাথা নিচু করে ঘাটটা এরকম করে বসে আছে, আর না চোখ দুটো ঠিক এরকম, হ্যাঁ, তাকিয়ে বলছে, কিরে আমাকে আবার এর কাছে নিয়ে এসছিস? এর আগের বার তো নিয়ে এসছিলিস, কিছু করতে পেরেছিল? তখন ও বলছে, তোর তো তখন প্রক্রিয়াটা পুরো চালুই হয়নি, আধা করা হয়েছিল, তুই আজকে যেতে বাধ্য। সে কথোপকথন বলছে যে পুরো একটা, মানে যে মহিলা বসে রয়েছে সে রোগা টিংটিঙা বলছে, সে তার প্রিয়া বলছে যে রোগা টিংটিঙা, সে দাদি বলছে যে ওই মহিলা এরকম ইয়ে করে ঘাটটা শুধু চোখটা এরকম তুলে বলছে, কিরে আগের বারও তো এনেছিলিস, পেরেছিস কিছু করতে, এরকম করে বলে যাচ্ছে। তারপর তো ওদের আবার রিচুয়ালস করে যথারীতি বেশ 2-3 ঘন্টা বাদে ওকে ছাড়ানো হয়। এবার ওরা যখন গিয়ে বলছে, যখন সব কিছু করা হয়ে গেছে, রিল্যাক্স, মানে উনিও ভেতর থেকে ইয়ে হয়ে, মানে ফ্রেশ হয়ে এসছেন, এসে তখন বলছে, আপনারা তো আমাকে বলছিলেন, প্রিয়াকে বলছে, আপনি তো বলছিলেন যে আমার ফিউচারের কথা, তো এদেরও বলুন না। তা ও তখন একজনকে, মানে ইয়েকে দেখে বলছে, তোমার সরি, ওই শেফালিকে দেখে বলছে, শেফালি তুমি কিন্তু মনটা শক্ত করো, তোমার জীবনে একটা আমূল পরিবর্তন এবং বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, যেই ঘটনাটা তোমার জীবনকে পুরো আমূল পরিবর্তন এনে দেবে। এবং এটাও বলে রাখছি যে তুমি কিন্তু এখান থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে না। তো এই শুনে তো শেফালি বলে যে কি কি ঘটনা, কি দুর্ঘটনা ঘটতে পারে? তো বলছে যে এমন কিছু একটা ঘটবে যা জীবন তোমাকে